আধুনিক যুগে ফেমিনিজম, এই যে আধুনিক যুগে ফেমিনিজম ওয়ার্ডটা ইউজ করলাম, কারণ আলটিমেটলি এখন তো বলা হচ্ছে যে ফেমিনিজমের অনেকগুলো ওয়েভ। সো থার্ড ওয়েভের পর থেকে আমরা মেয়েরা আসলে ফেমিনিজমটাকে কিভাবে দেখছি, এবং এই ব্যাখ্যাটা আমরা যদি করতে যাই, আমার কাছে যেটা মনে হয় যে আমরা এটাকে দেখছি যে হ্যাঁ, নারী স্বাধীনতা, উইমেন এম্পাওয়ারমেন্ট, আমরা অনেক কথা বলছি, কিন্তু এটাকে আমাদের ভেতরে কিছু মিসকনসেপশন তৈরি করে দিচ্ছে। আমরা কি আসলে আমাদের মেয়েদের যেই গোলটা হওয়া উচিত ছিল, যেদিকে আমাদের ফোকাস হওয়া উচিত ছিল, ওইখান থেকে কি আসলে আমরা অনেক বেশি সরে আসছি, বরং আমরা কি আমাদের নিজেদের উপরে অনেক বেশি বোঝা নিয়ে নিচ্ছি? অনেক প্রশ্ন আসলে মাথার ভিতরে ঘুরতে থাকে, এবং আমরা আসলে এটাই বুঝতে পারি না যে নারী হিসেবে আসলে আমি আসলে কি করলে সফল হব। যেটাই করি ওটাতেই তো নিজেকে ব্যর্থ মনে হচ্ছে, বিভিন্ন রকমের অপরাধ বোধ ঘিরে ধরছে, এবং মনে হচ্ছে আই এম নট গুড এনাফ। আমি আসলে কি করব তাহলে? ক্যারিয়ার করলে মনে হচ্ছে সংসার কেন করলাম না, সংসার করার দরকার নাই। আবার বিয়ে না করলে, বা আমি যদি বলি যে রিলেশনশিপে যাব না, তখন তো আবার লোনলিনেস কাজ করে। সো ওভারঅল অনেক কিছু পাজলিং কোয়েশ্চেন আমাদের ভিতরে ঘুরতে থাকে যে আসলে মানে কি করব। আর মডার্ন ফেমিনিজম আসলে আমাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে? সো আলটিমেটলি আমি যদি বলি যে আমরা একজন মানে স্ট্রং, ইন্ডিপেন্ডেন্ট, বোল্ড একজন ওমেন বলতে আসলে কি বুঝি, এবং আসলে আমরা যখন এই পিকচারটা আমাদের নিজেদের সামনে নিয়ে আসি, ছবিটা আমরা নিজেদের চোখের সামনে নিয়ে আসতে চাই, ভিজুয়ালাইজ করতে চাই, কমনলি আমরা যদি আজকাল আমাদের উঠতি বয়সী বাচ্চাদের সাথে বসি, টিনেজারদের সাথে বসি, বা 20-21 বছরের কোনো মেয়ের সাথে বসি, আমরা হয়তো আসলে একটা মেয়েকে চোখের সামনে নিয়ে আসার পরিবর্তে একটা ছেলেকেই আসলে চোখের সামনে নিয়ে আসছি, এবং মেয়ের আদলে নিয়ে আসছি। স্ট্রং, ইন্ডিপেন্ডেন্ট এবং আত্মবিশ্বাসী একটা মেয়ে বলতে, যে কিনা সে তার সবকিছু সে নিজে করতে পারবে, সে পড়াশোনা করবে, তার নিজের ক্যারিয়ার থাকবে, সে টাকা উপার্জন করবে, সে আলটিমেটলি বাচ্চাও জন্ম দিবে, বাচ্চার দেখভালও করবে, পরিবারের দায়িত্ব সে সামলাবে, বাবা মার দায়িত্ব সে সামলাবে, জীবনটাকে উপভোগ করবে। সো এত কিছু আসলে একটা মেয়ের পক্ষে কিভাবে করা সম্ভব? এবং আলটিমেটলি আমরা কি আসলে স্ট্রং, ইন্ডিপেন্ডেন্ট ওমেন বলতে আসলে কি আমরা একজন মেয়ে হতে চাচ্ছি, নাকি আমরা আসলে পুরুষকে প্রতিযোগী হিসেবে রেখে পুরুষের মতো হতে চাচ্ছি? এটাও কিন্তু একটা প্রশ্ন আমাদের মনে চলে আসে। এ কারণে আমি বললাম যে যখন আপনি বলবেন যে একজন স্ট্রং, ইন্ডিপেন্ডেন্ট এবং আত্মবিশ্বাসী, সেলফ কনফিডেন্ট একটা মহিলা বা একটা মেয়ের ছবি চোখের সামনে নিয়ে আসো, অনেক ক্ষেত্রে আমরা হয়তো মিলিয়ে ফেলি, গুলিয়ে ফেলি, যে আমরা আসলে নিয়ে আসতে পারি না, এবং আমরা এটা মানতে পারি না যে আমরা আমাদের নিজেদের নারীত্বকে বা ফ্যামিলিনটাকে যদি অ্যাকসেপ্ট করে, ওটাকে গ্রহণ করি, যে আমরা খুব সুন্দর, স্ট্রং, কনফিডেন্ট হতে পারি। আমাদের কাছে কেন এটা মনে হয় না? কারণ আমার কাছে জিনিসটা খুব কোয়েশ্চেনেবল মনে হয় যে আমরা কিভাবে উইমেন এম্পাওয়ারমেন্টের সাইন হিসেবে একটা মেয়ে রাস্তার ভিতরে স্মোক করছে এটাকে দেখাই, একটা মেয়ে তার বিয়ের দিন অ্যালকোহল ইনটেক করছে খুব পাবলিকলি সোশ্যাল মিডিয়াতে একটা ছবি পোস্ট করে, এটাকে আমরা কিভাবে দেখাই, ছেলে মেয়ে একসাথে উইড নিচ্ছে, এটা এম্পাওয়ারমেন্ট। মেয়েরাও আজকাল আর পিছায় নাই, ঘরের বাইরে সমান তালে কাজ করতেছে, এবং কাজ করার মধ্যে তারা এই যে কনজিউম করছে যেই ম্যাটেরিয়াল গুলো বা যে সাবস্টেন্স গুলো, যেগুলো আমরা আসলে সাবস্টেন্স অ্যাডিকশন হিসেবে ডিল করি সাইকিয়াট্রিস্টরা। সো এগুলো কিভাবে আসলে এম্পাওয়ারমেন্ট হয়? আমার কাছে জিনিসটা আরো বেশি কোয়েশ্চেনেবল মনে হয় যে উইমেন এম্পাওয়ারমেন্ট আমরা দেখাতে গিয়ে আসলে যেটা করে ফেলি, একটা মেয়ে যখন মা হয় ডেফিনেটলি তার শরীরটা ক্ষয়ে যাচ্ছে একটু হলেও তো, কারণ একটা সন্তানকে সে তার শরীরের ভিতরে বড় করছে, একটা মানুষকে। ওই বাচ্চাটা বের হওয়ার পরেও সমান তালে সে কিভাবে আসলে প্রোডাক্টিভ থাকতে পারে, যে সে সাথে সাথে উইদিন 3 মান্থস বা উইদিন 1 মান্থের ভিতরে সে আবার অফিসে মানে রিজিউম করবে তার জবটা। তার বাচ্চাকে যতই ওখানে ইয়ে রাখা হোক না কেন, ডে কেয়ার সেন্টার বা ন্যানি রাখা হোক না কেন, বাচ্চাটাই কি আসলে প্রিপেয়ার থাকে? কারণ একটা পোস্টপার্টাম বডি হিল করতেও তো কমপক্ষে 6 মাস একটু লাগবেই, কারণ যেই হরমোন গুলা আলটিমেটলি দুপ করে বাবুটা বের হওয়ার পর পড়ে গেল, ওরও তো আসলে বের হতে একটু সময় লাগবে। কিন্তু আমরা তো এই জিনিসগুলো আসলে দেখছি না। আমরা আমাদের মেয়েদের উপরে আসলে দিনের পর দিন কিছু দায়িত্ব চাপায় দিচ্ছি, এবং আমরা তাদেরকে এইভাবে দাঁড় করায় দিচ্ছি যে তুমি মেয়ে, তুমি সর্বজয়া, তুমি সবকিছু পারো, ইউ আর ইনএভিটেবল অ্যান্ড ইউ ক্যান ডু এনিথিং হোয়াট এভার ইউ ওয়ান্ট। এবং এই যে আমরা ওদের সামনে এইভাবে করে নিয়ে আসতেছি, আরো যদি একটা এক্সাম্পল দিই, এই জিনিসটা আমার চোখে খুব লাগলো ইদানিং। আমরা পিরিয়ড নিয়ে অনেক ক্যাম্পেইন করি, এবং আমরা কি করি, আমরা বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট গুলাতে যেটা নিয়ে আসি, যেটা হচ্ছে যে একটা মেয়ে দৌড়ায় বেড়াচ্ছে, সবকিছু একেবারে কর্মোদ্যমী হয়ে সবকিছু করতেছে।
মেয়েরা কি পরিমাণ এই সময়টাতে ফিজিক্যালি সাফার করে, এবং এটা যে মানে অনেক ক্ষেত্রে আমার ধারণা যারা অ্যাডভার্টাইজমেন্ট গুলো করে ওদের কোনো এটা ধারণা নাই। অনেক ক্ষেত্রে এটা সবাই করে না, বাট বেশিরভাগ ক্ষেত্রে যদি আমরা রিসার্চ বেজও কথা বলি, কম বেশি অনেক মেয়েরই এটা প্রচন্ড রকম একটা ফিজিক্যাল পেইনের ভিতর দিয়ে এই সময়টাতে যায়, খুব বাজে রকম ভাবে মুড সুইং এর ভিতর দিয়ে যায়। এবং যেই এটা তারা ইউজ করছে, যে মানে মেথড গুলো তারা ইউজ করছে পিরিয়ডের এই সময়টাতে, ওটা এত বেশি এক্সপেন্সিভ, এবং যারা অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেয় তাদেরই হয়তো এই জিনিসটা মাথায় কাজ করে না যে তারা উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করতে যায় একটা উইমেনকে শোষণ করে এত হাইলি এক্সপেন্সিভ জিনিস তাদের সামনে নিয়ে এসে দিয়ে, যেগুলো কিনা হেলথ ফ্রেন্ডলি বা যেগুলো কিনা খুবই মানে কস্ট ইফেক্টিভ, ওই জিনিসগুলো নিয়ে কিন্তু এত বেশি কথা হয় না। সো আমরা যখন আসলে ফেমিনিজম নিয়ে কথা বলতে যাব, বা আসলে ফেমিনিজম আসলে কি আমাদেরকে দিচ্ছে, বা নারী স্বাধীনতার দিকে আমরা যাব, অনেকগুলো কোয়েশ্চেন চলে আসে। এবং চলে আসে এটা যে সমাজ আসলে আমাদেরকে শিখাচ্ছে, নাকি যে যার মতো যার যার উপাদান আমাদের সামনে বিজনেস পার্সপেক্টিভে শো করছে, সোশ্যাল মিডিয়া বলেন বা সিনেমার মাধ্যমে বলেন, নাটকের মাধ্যমে বলেন, অ্যাডভার্টাইজের মাধ্যমে বলেন, ওইটাকে আসলে আমরা ফেমিনিজম হিসেবে গ্রহণ করছি, এবং আমাদের টিনেজাররা আলটিমেটলি এটাতে ইনফ্লুয়েন্স হয়ে যাচ্ছে। যে কারণে ফেমিনিজম বলতে যখন কোনো টিনেজারের সাথে আপনি কথা বলেন, ইভেন কোনো টিনেজারও বাদ দেন, যদি আপনি কোনো অ্যাডাল্ট ফিমেল পার্সনের সাথেও কথা বলেন, আপনি খেয়াল করে দেখবেন অনেকেই র্যান্ডমলি যারা এটা নিয়ে অত চিন্তাও করে না, তারা নিজেদেরকে চট করে বলে আই এম আ ফেমিনিস্ট। এবং যখন বলা হয় ফেমিনিজমের আসলে মুভমেন্টটা কি, তখন তাদের এটাই থাকে এরকম, দে আর কম্পিটিং উইথ ম্যান, ছেলেরা তাদের প্রতিদ্বন্দ্বী। ফেমিনিজমের স্টার্টিংটা কেন ছিল আমি যদি একটু বলি, ফেমিনিজমের স্টার্টিংটা তো এটার কারণে ছিল যে একটা সময় মেয়েরা পড়ালেখা করতে পারতো না, একটা সময় তারা আলটিমেটলি ভোট দিতে পারতো না, একটা বাড়ি কিনতে পারতো না, ইভেন তারা চাকরি পর্যন্ত করতে পারতো না। যাও কোনো রকমের কষ্টমষ্টে যদি তারা চাকরি পেয়ে যেত ইউরোপ আমেরিকাতে ওই সময়টাতে, তারা প্রেগনেন্ট হলে সাথে সাথে তাদেরকে ফায়ার করে দিত। এবং আলটিমেটলি এই যে ওটার এগেনস্টে একটা মুভমেন্ট স্টার্ট করলো, এবং ওখান থেকে আস্তে আস্তে করে ফেমিনিজমের এই যে আগুনটা ছড়াতে থাকলো, এবং আস্তে আস্তে মেয়েরা ভোকাল হওয়া স্টার্ট করলো। তাহলে যেই সেন্সে ফেমিনিজমটা স্টার্ট হয়েছে, এখন কি আমরা আসলে সেই সেন্সে ফেমিনিজমটাকে প্রিচ করছি, নাকি আলটিমেটলি এটা বর্তমানে প্যাট্রিয়ার্কিয়াল সোসাইটি থেকে আস্তে আস্তে ম্যাট্রিয়ার্কিয়াল সোসাইটি হয়ে যাচ্ছে, এবং আমরা খুব টক্সিক ফেমিনিজম আসলে আমরা প্রিচ করছি বা প্র্যাকটিস করছি? আমি যদি এটার আরো ভেতরে ভুল ধরতে যাই, দেখেন কিছুদিন আগে একটা মুভমেন্ট খুব ভাইরাল হলো, খুব চোখে পড়লো, একটু হয়তো কথাটা কানে লাগবে, বাট এগেইন আমি এটা বলার জন্য বলছি যাতে আমরা বুঝতে পারি। বার্ন দ্য ব্রা মুভমেন্টটা ছিল, এবং মেয়েরা কি বললো যে মেয়েদের হচ্ছে তাদের এই জামাটা প্রয়োজন নেই, এটা তারা ছাড়াই চলতে পারবে, এবং সবাই এটা আগুনে পুড়িয়ে দিচ্ছিল। ইভেন বিভিন্ন সেলিব্রিটিরাও এই কাজটা করলো, এবং কয়েকজন তো মানে আমরা যদি বলিউড আমাদেরকে প্রচন্ড ইনফ্লুয়েন্স করে, সো বলিউডের দিকেও আমরা যদি তাকাই, হলিউড তো অনেক দূরে, তো আরো অ্যাডভান্স লেভেলে গেছে, সো বলিউডের দিকেও যদি তাকাই, কয়েকজন তাদের নুড পিকচার দিল, তারা তাদের এই জামাটা পুড়ায় ফেললো, সবকিছু করে ফেললো। সো এই মুভমেন্টটা আসলে কেন হয়েছিল, আমরা কি এটার কারণটা জানি? আলটিমেটলি আমরা যে সবাই একসাথে ফেমিনিজমের জন্য কথা বলে উঠি, এই মুভমেন্টটার আসলে মানে ওই বীজটা কোথায় ছিল? এটার হয়তো আসল নামটা কি এটাই আমরা জানি না। এটা ছিল হচ্ছে ট্র্যাশ ক্যান ফ্রিডম একটা মুভমেন্ট ছিল, যেটা আমি বলছিলাম যে 1950s এর দিকে যে মহিলারা এত বেশি বঞ্চিত হচ্ছিল, তখন তারা ওই যে আমেরিকান বিউটি পেগেন্টের এগেনস্টে তারা একটা মুভমেন্ট স্টার্ট করে, যেখানে তারা তাদের সব ধরনের ফিমেল লাক্সারি যে আইটেমগুলো ছিল, যেগুলো কিনা দিয়ে তাদেরকে প্যাট্রিয়ার্কিয়াল সোসাইটিতে দাসত্ব করানো হতো বলে তারা বিশ্বাস করে, ওগুলো তারা পরাচ্ছিল। ওখানে হাই হিল ছিল, ওখানে লিপস্টিক ছিল, ওখানে আদার্স অ্যাক্সেসরিজ ছিল। তার মধ্যে একজন মহিলা একদিন তার এই জামাটা খুলে আগুনে পুড়িয়ে দিল, এবং ওইটা থেকে এই যে আমরা শুরু করলাম কি, আমরা এই মুভমেন্টটা স্টার্ট করলাম কি, মেয়েদের এটা পরার দরকার নাই, এটা কাইন্ড অফ এটা পরা মানে হচ্ছে পুরুষদের দাসত্ব করা। সো আমার কথাটা এখানে, আজকে এপিসোডটা আসলে এই কারণেই করছে, হয়তো আপনাদের একটু খাপছাড়া লাগুক, কিন্তু তারপরও আমি চাই আপনারা এই জিনিসগুলো নিয়ে একটু চিন্তা করেন। আমরা মেয়েরা এই জিনিসগুলো নিয়ে আসলে ভাবি যে আমরা আসলে আমাদের জীবনের কাছে কি চাচ্ছি, কোন দিকে পা বাড়াচ্ছি, আমরা কি আসলে খুব ফ্যান্টাসির দিকে চলে যাচ্ছি, আমরা কি আসলে লাইফে রিলেশনশিপ চাচ্ছি, নাকি আমরা একটা লাইফ স্টাইল চাচ্ছি? খেয়াল করেন আমার লাইনটা, আমরা কি সম্পর্কে থাকতে চাচ্ছি, একটা সুন্দর রিলেশনশিপ চাচ্ছি আমাদের জীবনে, নাকি আমরা একটা লাইফ স্টাইল চাচ্ছি, যে লাইফ স্টাইলটা অ্যাকচুয়ালি খুব সেলফ সেন্টার্ড এবং খুব বোস্টফুল একটা নার্সিসিজমকে প্রিচ করে, যেটা আমরা বুঝতেও পারি না। আমরা এই একটা জায়গায় আমার কাছে যেটা মনে হয়, নার্সিসিজমটাকে তো আমরা অনেক বেশি মানে নার্সিসিস্টিক পার্সোনালিটি, যেখানে শুধু আই নি মাইসেলফ, নিজেকে নিয়ে আমরা চিন্তা করি, সেইখানে হয়তো বর্তমানে ফেমিনিজমটা এরকম হয়ে যাচ্ছে, আমরা বুঝতেও পারছি না। নিজেকে ঘিরেই আমরা আছি, এবং আমরা যে লাইফস্টাইলটাকে চাচ্ছি এটা আমরা খুব
প্রাউডলি বলছি এবং এটার কোনো ভুল থাকতে পারে এটা আমরা বুঝতেই পারছি না, এবং আমরা নিজেদেরকে পুরুষের প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িয়ে দিচ্ছি, ছেলেদেরকে আমরা জাস্ট একটা ট্র্যাশ হিসেবে চিন্তা করছি। আসলে কি সব ছেলে খারাপ? এই কথাটা তো আমি সব সময় বলি, আপনারা বলবেন যে উনি তো সবসময় এটা বলে। হ্যাঁ, আসলে তো সব ছেলে খারাপ না, কারণ যেমন সমাজে দুষ্ট মেয়ে আছে, সমাজে দুষ্ট ছেলেও আছে। হ্যাঁ, আমাদের সমাজে মেয়েরা এখনো বঞ্চিত, কিন্তু শুধু কি ছেলেরাই এই বঞ্চিত করার পেছনে দায়ী? আমরা যদি আরো এটার ভেতরে ডিগিন করি, হয়তো আমরা দেখবো শুধুমাত্র ছেলেরাই এটার পিছনে দায়ী না, ইভেন আমরা মেয়েরাও হয়তো কখনো কখনো এটার পিছনে দায়ী থাকি। সো আমরা যখন ফেমিনিজম নিয়ে কাজ করতে যাই, আমরা যখন নারী স্বাধীনতা নিয়ে কথা বলতে চাই, তখন তো আমরা আসলে কনস্ট্রাকটিভ ওয়েতে আমাদেরকে আগাতে হবে, এবং আমাদেরকে আমাদের ফেমিনিনটাকে এইটাকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। যদি আমরা এটাকে অ্যাকসেপ্ট করতে না পারি, তাহলে আমরা কিভাবে আসলে সামনে আগাতে পারবো? আমরা তো একটা পুরুষ হয়ে সামনে আগাতে পারবো না, কারণ আমার বডি ক্লক, আমার বায়োলজি এটা তো ছেলের মতো না, এটা আমাকে বুঝতে হবে। এবং আমি যদি এখানে আরো বলি, দেখেন মেয়েরা তো আসলে আমরা ইমোশনাল, আমরা আমাদের থিঙ্কিং প্যাটার্ন অবশ্যই কারো কারো লজিক্যাল থাকে, কিন্তু আমরা মেয়েরা কিন্তু ওয়ে মোর সেন্সিটিভ দেন মেল, এবং আমরা কিন্তু অনেক ক্ষেত্রে অনেক বেশি ভালনারেবল হয়ে যাই। আমাদের প্রবলেম সলিউশনের প্যাটার্ন একরকম, আমরা ভালনারেবিলিটি ফিল করি একরকম ভাবে, আমরা আমরা রিলেশনটাকে দেখি একরকম ভাবে। সো এই আমি যখন এরকম একটা লাইফস্টাইলে অভ্যস্ত হচ্ছি যে না, আগে আমাকে আমার ক্যারিয়ার বিল্ড করতে হবে, আমি আগে আমার লাইফটাকে এনজয় করব, এবং আমি অবশ্যই পার্টি করতে পারবো, আমি আমার লাইফে আমি বিয়ের আগেও বিভিন্ন রকম সম্পর্কে যেতে পারবো, এটা কোনো সমস্যাই না। বর্তমানে তো আরো মেয়েরা এক ধাপ অনেকেই বলে থাকেন যে হ্যাঁ, আমার যদি পরে বাচ্চা নিতে ইচ্ছা করে এটা কোনো প্রবলেম নাই, আমি এগ ফ্রিজ করে রাখবো, এরপরে আমি বাচ্চা যখন নিয়ে আসবো আমি তখন এটা নিয়ে নিব, এটা অ্যাবসলিউটলি ওকে। সো এটা নিয়ে এত হেডেক কেন? প্যারা নাই, লাইফে শুধু আমি চিল করব। এবং এই যে মেন্টালিটিটা আসতেছে যে আমরা শুধুমাত্র ক্যারিয়ার করব এবং আমরা ইচ্ছা মতো লাইফটা এনজয় করবো, মাল্টিপল পার্টনারের সাথে আমরা হুক আপ করবো, এই জিনিসটাকে আসলে ফেমিনিজমের দিকে নেয়, যেটা হচ্ছে আমাকে নারী স্বাধীনতা দিবে? কখনো কি এটা সম্ভব আসলেই? কেন আরো এই কথাগুলো বলছি? আমরা যদি আমরা আমাদের সোশ্যাল মিডিয়ার দিকে তাকাই, বা আমরা যদি আমাদের আসলে টিভির দিকে তাকাই, সিনেমার নাটকগুলোর দিকে তাকাই, ওখান থেকেও হয়তো আমরা এরকমই কিছু মেসেজ পাচ্ছি। কারণ কিছুদিন পর পরই হঠাৎ হঠাৎ করে ফেসবুকে বা হচ্ছে ইনস্টাগ্রামে বা টুইটারে বিভিন্ন মুভি রিলিজ যেগুলো হয়, ওগুলো নিয়ে প্রচন্ড ঝড় ওঠে, যেগুলো কিনা মেয়েদেরকে ফোকাস করে, মেয়ের মানে উইমেন এম্পাওয়ারমেন্টকে হাইলাইট করে হয়, ওগুলোতে তো আরো বেশি প্রশংসা পেয়ে যায়। সো এরকম যদি কয়েকটা মুভি নিয়েও আমি এখন কথা বলি, যেগুলো কিনা আমরা ভাবি যে ফেমিনিজম প্রিচ করছে, আলটিমেটলি এটা কি ফেমিনিজম প্রিচ করছে নাকি কি প্রিচ করছে? আসেন একটু আমরা একটু দেখি, চিন্তা করে দেখি। আমি যদি একটা মুভির নাম বলি, ডিয়ার জিন্দেগি, এই মুভিটা অনেকেই মানে বেশ পছন্দ করেছে, টিনেজাররা বা অ্যাডাল্টরাও যারা আছেন। কারণ কি, এখানে মেন্টাল হেলথকে অনেক ফোকাস করা হয়েছে, এবং এখানে একটা মেয়েকে ঘিরে যে দেখায় যে ওর লাইফে অনেক কষ্ট, ওর লাইফের কষ্ট ডেফিনেটলি আছে, কিন্তু এই ছবিটার স্টার্টিং এই যে জিনিসটা হয়তো অনেকে মিস করে গিয়েছে, চোখেই পড়েনি। এই মেয়েটার ফার্স্টে তার যে ফার্স্ট লাভ থাকে, তাকে সে চিট করে, এবং সে চিট করে তার হচ্ছে গিয়ে কোয়ার্কারের সাথে। কিন্তু পরবর্তীতে তার কোয়ার্কার যখন তাকে মেয়েটাকে চিট করে, তখন সে খুব বাজেভাবে ভালনারেবল হয়ে যায়, তার ভালনারেবিলিটিটা দেখায়। কিন্তু সে যখন চিট করে, ওটা নিয়ে যে তার ভিতরে কোনো রিগ্রেট থাকবে, তার ভিতরে যে কোনো কষ্ট থাকবে, এটা কিছুই দেখায় না। এবং এটা আসলে কোনো তো ম্যাটার করেই না যে একটা মেয়ে চিট করতে পারে, এটা খুব নর্মাল একটা ব্যাপার। তো আমি যদি আরেকটা বলিউডের মুভির কথা বলি, আমি খুব সঙ্গত কারণে মুভিগুলোর নাম বলবো না। কেন বলবো না? কারণ হচ্ছে কি, আমি চাই না এগুলোর কোনো নেগেটিভ ব্র্যান্ডিং হোক, এগুলো মানুষ আরো হুমলে পড়ে দেখুক। সো এই মুভিটাতে আমরা 4টা মেয়ের জীবন কাহিনী দেখাই, এবং 4টা মেয়ের জীবন কাহিনীর মধ্যে একজন মেয়ে থাকেন যিনি কিনা সিঙ্গেল মাদার থাকে, এবং সিঙ্গেল মাদার হিসেবে উনি ওনার লাইফ কন্টিনিউ করতে করতে ওনার চেয়ে বয়সে ছোট একটা ছেলের সাথে সে ইনভলভ হয়ে যায়। এবং ইনভলভ হওয়ার পরে ছেলেটা যখন রিলেশনশিপটা খুব সিরিয়াস হয়ে যায় এবং সে লাইফে আগে বাড়াতে চায় ওই ভদ্রমহিলার সাথে, সে তখন ওই ছেলেটাকে ডিচ করে, এবং আলটিমেটলি ডিচ করার পরে তার লাইফে অনেক দুঃখ, তার লাইফে অনেক কষ্ট, এটা নিয়ে সবাই হাইলাইট করে। কিন্তু সে যে একটা ছেলের সাথে সম্পর্ক করলো, ছেলেটা যে সিরিয়াস হয়ে গেল, ছেলেটা যে কষ্ট পাইলো, ছেলেটা যে এখানে ভিকটিম হইলো, এটা দেখানোর কোনো প্রয়োজন মনে করে নাই। সো কি, আই মি মাইসেলফ, খেয়াল করেন আমি একটু আগে যেটা বলে শুরু করেছিলাম যে আমাদের কি ফেমিনিজম কি নার্সিসিজম শিখায় নাকি। এই ছবিটার আরেকটা ক্যারেক্টারের কথা আমি যদি বলি, ওই ক্যারেক্টারে দেখা যায় যে আরেকজন মেয়ে যে কিনা
একটু ওবেস এবং তার মা তাকে সবসময় হেলদি ইটিং এর দিকে ফোকাস করে এবং বলে যে তুমি একটু হেলদি ফুড বা হেলদি একটা হ্যাবিট কনজিউম করো, ওখানেও দেখা যায় যে ওই মেয়েটা তার মার এই সমালোচনা নিতে পারে না এবং আলটিমেটলি সে কি করে, মার কাছ থেকে চলে এসে সে অনলি ফ্যান্সে অ্যাকাউন্ট খুলে এবং এখানে অ্যাকাউন্ট খোলার পরে তারপরে সবাই তার বডি নিয়ে প্রচুর অ্যাডমায়ারেশন তাকে দেয় এবং তার এত প্রশংসা তাকে অনেক বেশি বুস্ট করে। তার মানে কি এটা প্রমোট করছে আমরা মেয়েরা যাতে হচ্ছে নিজেদেরকে একটা পণ্য হিসেবে সেক্সুয়ালি অবজেক্টিফাই করা শুরু করি? এটা খুব নর্মাল একটা ব্যাপার যে একটা মেয়ে তার শরীর দেখিয়ে জাস্ট টাকা ইনকাম করবে এবং মেয়েটা না হয় এখন এই অ্যাডমায়ারেশন গুলা পাচ্ছে, বডি অ্যাডমায়ারেশন, আলটিমেটলি একটা বয়স পরে তার তো বয়স হবে, তার শরীরটা তো এরকম থাকবে না, তখন যখন আর সে পাবে না, তার তো বডি ইনসিকিউরিটিটা ছিলই, দেন এটাকে আবার ট্রিগার করবে না? এটা কি তাকে আরো ভালনারেবল করবে না? সো এই ফেমিনিজমের এই যে পার্টটা, এটা আমাকে কি শিখাচ্ছে, আমাকে কতদিন দিচ্ছে এটা শান্তিটা? এটা তো আমাকে শর্ট টার্ম একটা মানে আনন্দ দিচ্ছে, কিন্তু লং টার্ম কনসিকোয়েন্স আমাকে তো আবার ফেলে দিবে। এই মুভির আরেকটা ক্যারেক্টার নিয়ে আমি যদি বলি, খুব ইন্টারেস্টিং। এই আরেকটা ক্যারেক্টারে মেয়েটা একটা সুন্দর ছেলের সাথে সম্পর্ক করেছে, ঠিক আছে, এবং তার ফ্রেন্ড, তার সম্পর্ক যার সাথে সে খুবই লয়াল, এবং সেই লয়াল অবস্থায় থাকা অবস্থায় মেয়েটা কন্টিনিউসলি চিটিং করে যাচ্ছে অন্য ছেলেদের সাথে, মাল্টিপল মানে ফিজিক্যাল ইন্টিমেসিতে সে ইনভলভ হচ্ছে। এবং যখন আলটিমেটলি তার যে পার্মানেন্ট যে পার্টনার, যে খুবই লয়াল, সে যখন তার সাথে আলটিমেটলি সেটেল ডাউন করতে চায়, তখন যখন সেটা বলে যে আমি তোমাকে চিট করছি বা এরকম, এবং ছেলেটা যখন তার উপরে রাগ করতে যাবে, আলটিমেটলি ছবিতে দেখানো হচ্ছে মেয়েটা এখানে ভিকটিম। কেন ভিকটিম? কারণ ছেলেটা মেয়েটাকে জাজ করছে, মেয়েটা কেন মাল্টিপল রিলেশনশিপে ছিল। আমার কথা হচ্ছে জাস্ট আপনি চিন্তা করেন, একটা ছেলে এরকম মাল্টিপল রিলেশনে ছিল, এরপরে সে মেয়েটাকে বলছে, মেয়েটা যদি রাগ করতো, আমাদের সোসাইটিকে ওই মেয়েটাকে ভিকটিম হিসেবে দেখাইতো না ছেলেটাকে ভিকটিম হিসেবে দেখাইতো? এগেইন, আমরা কি এখানে চিটিংটাকে জাজ করতেছি? আমরা আসলে ফেমিনিজম হিসেবে কি প্রিচ করতেছি? আমরা যে ইন্ডিপেন্ডেন্ট ওমেন দেখাচ্ছি, ইন্ডিপেন্ডেন্ট ওমেনরা আসলে কি আমাদের সামনে নিয়ে আসতেছে? এবং আমাদের টিনেজাররা এই সিনেমাগুলো দেখে এবং এই সিনেমার নিচে শুধু ইন্ডিয়ানরাই কমেন্ট করে নাই, বাংলাদেশি ছেলেমেয়েরাও প্রচুর কমেন্ট করছে এবং মেয়েরা সবাই এখানে এত প্রশংসা করছে একজন ইন্ডিপেন্ডেন্ট মেয়ের এরকমই হওয়া উচিত, তারা কারো দিকে তাকাবে না, তারা যে সামনে আগায় যাবে, দে আর এনাফ ফর দেমসেলফ। আসলে কি আমি আমার নিজের জন্য এনাফ? আমি একা থাকতে পারবো একটা মেয়ে? আমি আসলেই যদি একা থাকতে পারি, সো আমি একটু বলবো এই ক্লিপগুলা দেখেন। Man, I feel lied to by the culture. But I'm gonna take full responsibility there, man. I fell for it. I fell for the boss, the like I could do everything by myself, that hyper independent. And I'm 31 now, and I still don't have kids. I still don't have a family. I was focused on trying to get after the bag and all this. Yo, what? I'm in a place now in my life where I'm reevaluating everything. My values, my perspectives, what I really want in the future. And what I really want is a family. I feel like social media or just everything around us, society in general, wants to push that the woman is the future. No, the family is the future. I see so many TikToks talking about how being an independent woman is so much better, and it's amazing that you don't have to depend on anyone else. But I'm exhausted. I own my own house. I'm in the process of buying my ex out. I can pay my own bills. I work full-time 5 days a week. I'm a full-time single mum. And I think it's just exhausting because of how lonely it can be. So I go out, I go clubbing just to be surrounded by people for my one night a week that I don't have my baby boy. And I'm lonely, and it's sad because all I do is cook, I clean, I take care of my son, and I work. And I hate
I hate this system, and I hate the dating scene. If you've been single, you know what the dating scene looks like in 2023. It's non-existent. It's a bunch of just people in hookup culture, and as much as I've tried to do that, it's not for me. It just makes me feel worse about myself. But being lonely is something that really hurts, and I don't know how to improve that when I've tried almost everything. আমরা তো আসলে আমাদের বাংলাদেশের কথাগুলো অত শুনতে চাই না। আমরা তো আসলে আমেরিকা বা হচ্ছে ইউরোপ, ওরা কি লাইফস্টাইলটা ফলো করে ওইটা শুনতে আমরা খুব পছন্দ করি। সো ওই বাহিরের দেশের আরো যদি বলি, আমরা সাদা চামড়ার প্রতি আমরা শিকার দেই বা না দেই, আমরা এখনো অবসেসড। ওদের কথায় আমরা এখনো খুব প্রভাবিত হই। সেই সাদা চামড়ার মানুষরাই, সেই মেয়েরাই বলছে যে ফেমিনিজম একটা মানে ট্র্যাপ, এবং এটা তার সাথে পুরাপুরি তাকে মিথ্যা কথা বলা হয়েছে যে তোমাকে একা জীবন যদি চালাও, তুমি তোমার ক্যারিয়ারটাকে যদি সামনে আগায় নিয়ে যাও, তোমাকে লাইফে কোনো দিন রিগ্রেট করতে হবে না, ইউল বি এনাফ ফর ইয়োর সেলফ। এবং এটা কমপ্লিট একটা মানে লাই ছিল। এবং এই যে মিথ্যার ভিতরে যারা তারা যখন ছিল, এখন যখন তারা 40-এ যাচ্ছে, 50-এ যাচ্ছে, তারা একাকিত্ব বোধ থেকে যে হাহাকারটা তাদের ভিতরে আসছে, এটা তারা মানাতে পারছে না। এবং তারা দিনের পর দিন এই একাকিত্ব বোধ থেকে ডিপ্রেশনে চলে যাচ্ছে। তারা জাস্ট মানে হন্যে হয়ে যাচ্ছে যে তাদেরকে একটা সম্পর্কে স্থির হতে হবে। এবং এই চিঠিটা একজন ভদ্রমহিলা, যিনি কিনা তার 38 ইয়ার্স এজে এটা লিখেছেন, এবং এই চিঠিটা আমি ইচ্ছা করে আপনাদের সামনে নিয়ে আসছি। এটা বিজনেস ইনসাইডারে উনি এই চিঠিটা লিখেছেন। সো এই চিঠিটা আমরা যদি একটু খেয়াল করি, সো এই চিঠিটা আপনারা যদি লক্ষ্য করেন, এটা আমরা পাশাপাশি ইংলিশ এবং বাংলা দুটোই দিচ্ছি, যাতে আপনারা একটু নিজেরাও পড়তে পারেন এবং বুঝতে পারেন। সো এই চিঠিটার আলটিমেটলি সারমর্মটা আসলে কি দাঁড়াচ্ছে? সারমর্মটা এটাই দাঁড়াচ্ছে যে একজন মহিলা, যিনি কিনা 38 ইয়ার্স এজে, উনি এখনো সিঙ্গেল, উনি আলটিমেটলি বিয়ে করেছিলেন। ওনার হিস্ট্রিটা যদি আমি একটু পেছন থেকে বলি, আপনারা চিঠিটাও পড়তে থাকেন, যে উনি বিয়ে করেছিলেন এবং ওনার স্বামী যখন বাচ্চা চাইছিলেন, সেটেল ডাউন করতে চাচ্ছিলেন, ওনার কাছে তখন মনে হয়েছে যে না, উনি লাইফে আরো অনেক কিছু ডিজার্ভ করে, ওনাকে লাইফে পার্টি করতে হবে, সামনে যেতে হবে, ক্যারিয়ার আগাতে হবে। উনি জাস্ট একটা মানুষের সাথে থাকতে পারবে না। উনি এই মুহূর্তে মা হতে চায় না, ওনার মা হওয়ার কোনো প্রয়োজন নাই, ওনার লাইফ স্যাক্রিফাইস করার প্রয়োজন নাই। সো সামনে যে চাকচিক্যময় জীবনটা ওনাকে হাতছানি দিচ্ছিল, এর জন্য উনি ওনার ম্যারেজটাকে রিজেক্ট করে এবং উনি আলটিমেটলি সামনের দিকে এগিয়ে যায়। এবং আগানোর পরে উনি যখন ওই চাকচিক্যময় জীবনে থাকতে থাকতে ওনার যে বয়ফ্রেন্ড ছিল, সেও যখন তাকে রিজেক্ট করে চলে যায়, ওই যে কমিটমেন্ট তো তার ছিল না, যখন সে রিজেক্ট করে চলে যায়, এবং তখন তার হঠাৎ করে মনে হয় যে আসলে তার এখন সেটেল ডাউন করা উচিত, তার এখন বাচ্চা নেওয়া উচিত। এবং এখান থেকে সে আলটিমেটলি এই জিনিসগুলো সে রিয়েলাইজ করে যে ওভারঅল সে আসলে তার জীবনে সে কি করছে, এবং সে আসলে এখন একটা ট্র্যাডিশনাল লাইফের দিকে সে আগাতে চায়, যেখানে তার সন্তান থাকবে, যেখানে তার হাজবেন্ড থাকবে। এবং সে এটাও বুঝতে পারছে যে এরকম 40-এর দিকে যখন সে তার বয়স চলে যাচ্ছে, এই বয়সে সে এমন কোনো পুরুষ মানুষকে আসলেই বলতে পারবে না যে পুরুষ মানুষগুলো সংসার চায়, শান্তি চায়, মানে হাই ভ্যালু ম্যানের সাথে যে সে সেটেল ডাউন করতে পারবে, এটাও সে সন্দিহান। এমনকি সে এটাও সন্দিহান যে এই বয়সে সে আসলে কি সন্তান নিতে পারবে নাকি, এটা কি কতটুকু ঝুঁকিপূর্ণ নাকি। এবং আলটিমেটলি সে জাস্ট সারেন্ডার করে যে তার লাইফটা আসলেই কি হবে সে জানে না, কিন্তু ভয়ঙ্কর সত্যি হলেও এটাই সে আশা করে যাচ্ছে যে সে তার ভুলটা বুঝতে পারছে এবং সে তার লাইফে সেটেল ডাউন করতে চাচ্ছে। এবং আরেকটা জিনিস আমরা যদি খেয়াল করি, এই টুইটারটা আমরা একটু দেখবো যে উনি এখানে এটা যেটা লিখেছেন, এই টুইটারটা দেখার পরেও বা এই কথাটা দেখার পরেও আমরা যদি বুঝতে পারি যে আলটিমেটলি এটা ঠিক, বিয়ে আপনাকে কোনো স্টেবল রিলেশনশিপ দিবে বা খুব সুন্দর শান্তিপূর্ণ সমাধান আপনার জীবনে নিয়ে আসবে, এমন কোনো কথা সে দিচ্ছে না।
কিন্তু এটা ঠিক, আমরা যে ফেমিনিজম ফেমিনিজম করে আসলে কোন দিকে যাচ্ছি, আমরা যে আমাদের পুরুষদেরকে প্রতিদ্বন্দ্বী হিসেবে বানিয়ে ফেলছি, আমরা যে আমাদের ইনসিকিউরিটিটাকে আসলে ধীরে ধীরে আরো বেশি বড় করছি, এটা হয়তো আমরা বুঝতে পারছি না। এবং আমরা বলিউডের মাধ্যমে আমাদের লাইফটাকে অনেক বেশি প্রভাবিত করছি, হলিউডের মাধ্যমে আমাদের জীবনটাকে অনেক বেশি প্রভাবিত করছি। যদি আপনি একটা মতাদর্শে বিশ্বাস করতেই চান, ওই মতাদর্শের যদি আপনি পজিটিভ দিকও দেখেন, আপনি তাহলে অবশ্যই তার ক্রিটিসিজম গুলোও দেখবেন। আপনি অবশ্যই পক্ষপাতিত্ব করবেন না। যেখানে বলিউড আপনাকে দেখাচ্ছে ফেমিনিজম বা ইন্ডিপেন্ডেন্ট উইমেন হিসেবে আমাদের আসলে কি করা উচিত, আমাদের আসলে কি এরকম কন্টিনিউয়াসলি মেয়েরা সব দিক থেকে আমরা গেইনার হব, আমরা অন্যায় করার পরেও আমরা চিটিং করতে পারবো, আমরা গোল্ড ডিগিং করতে পারবো, আমরা কাইন্ড অফ একটা ছেলেকে কষ্ট দিতে পারবো, আমরা মাল্টিপল পার্টনারের সাথে থাকতে পারবো, এগুলো কোনো রকম ভাবে আমাদের কোনো লায়াবিলিটি আসবে না? এটাই কি আলটিমেটলি ফেমিনিজম? আপনার কি মনে হয় 90s-50s এর যে একটা ফেমিনিজমের যে স্টার্টিংটা ছিল, বা ওনারা যে ইয়েগুলো করেছেন, মানে সংগ্রামগুলো করেছেন, আন্দোলনগুলো করেছেন, ওনারা কি এই সুবিধা পাওয়ার জন্য সংগ্রাম বা আন্দোলনগুলো করেছিল? আসলেই কি ফেমিনিজম আমাকে আলটিমেটলি ভালো রাখতে পারবে? এটার মিথ্যা যে একটা জীবন বা এটার মরীচিকাটা ভেঙে যাওয়ার পরে আমরা যার সামনে দাঁড়াচ্ছি, আমরা কি আসলে এটা মেনে নিতে প্রস্তুত? এবং আমার কাছে মনে হয় কি যে আমরা আসলে এই জিনিসগুলো নিয়ে চিন্তাই করি না। আমরা শুধু ভাবি যে এই মুহূর্তে আমার বয়স 21, আমার বয়স 20, আমি জাস্ট আনন্দের ভিতরে থাকবো, আমি জাস্ট মজা করতে থাকবো। বাট এই জিনিসগুলো আসলে বাংলাদেশেও হয়। এই যে আমি আপনাদেরকে ভিডিও ক্লিপগুলো দেখালাম বা কথাগুলো বললাম, আমাদের বাংলাদেশেও হয়। পার্থক্য এটাই যে আমরা বাংলাদেশিরা এখনো এত মানে এক্সপোজ ভাবে নিজেদের কষ্টগুলো বলতে পারি না। আমরা এত বোল্ডলি, এত সাহসী ভাবে এসে বলতে পারি না যে আমার বয়স 40 ছুঁই করছে, আমার বিয়ে হচ্ছে না, আমার ডিগ্রি হয়ে গিয়েছে, সবকিছু হয়েছে, বাট আমি কি পরিমাণ লোনলি, আমার কি পরিমাণ কষ্ট হয়। এবং হঠাৎ করে আপনি জানেন না, আপনি বর্তমানে ভাবছেন আপনার কোনো দিন সন্তান নেওয়ার ইচ্ছা হবে না, কোনো দিন আপনার কোনো পার্টনারের প্রয়োজন হবে না, এবং আপনি চান একটা ছেলের মতো একা আপনি রাত্রেবেলা ঘুরে বেড়াবেন, এবং আপনি চান আপনি জাস্ট একটা ছেলের মতো পরিপূর্ণ স্বাধীনতা পাবেন। এই যে জিনিসগুলা মোহের পিছনে আমরা দৌড়াচ্ছি, কিসের জন্য দৌড়াচ্ছি? এটা কি আসলে পেলেই কি আমি আসলে স্বাধীন হয়ে যাব? একটা ছেলের জীবনে কি কোনো কষ্ট নাই? একটা ছেলে তো আসলে এগুলা পাচ্ছে, তাহলে ছেলেদের লাইফে স্ট্রাগল কিসের? ছেলেরা কি কোনো রকম ভাবে সাফার করে না? ওদের লাইফটা কি খুব বেশি একেবারে ফুলে ভরা, একেবারে পাতায় পাতায় হেঁটে হেঁটে তারা আনন্দে ভেসে বেড়ায়? সো আমরা আলটিমেটলি কোন দিকে যাচ্ছি? আমরা নিজেদের ভেতরে কি কোনো রেসপন্সিবিলিটি তৈরি করতে পারছি? নিজেরা কি আসলে মাথাটাকে খাটাচ্ছি, নাকি আমরা শুধুমাত্র ওই যে মুভি, সিনেমা, নাটকে যেটা দেখতে পাচ্ছি, সোশ্যাল মিডিয়াতে যেটা একটা ল্যাভিশ লাইফ দেখতে পাচ্ছি, জাস্ট ক্ষণিকের মুহূর্তে ওইটাকেই ফলো করার চেষ্টা করছি, মন অনুযায়ী চলছে, মন যেদিকে যায় ওদিকেই যাব, ব্রেনটাকে সুন্দর শোকেসে রেখে দিচ্ছি? আলটিমেটলি এটাই তো চাচ্ছে। এবং মুভিগুলোতে তো এটাই আসলে পিচ করা হয়, মেয়েরা খুবই বোকা, মেয়েরা অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে ভোগ্যপণ্য, সেক্সুয়ালি একটা ছেলেকে হচ্ছে স্যাটিসফাইড করবে, তার লালসা মেটাবে, এবং হচ্ছে গিয়ে যখন যেভাবে বলবে ছেলেরা ওভাবেই চলবে। আলটিমেটলি তো আমরা ওটাই প্রুফ করছি। আমরা কতটুকু আমাদের ব্রেন খাটাচ্ছি, এবং ব্রেন যদি খাটাইও আমরা ওই জিনিসটা যে মতাদর্শ আমরা ফলো করি, ওইটার নেগেটিভ পজিটিভ সাইড দুইটাই কি আমরা মানছি? আমরা কি সবকিছু মাথায় রেখে আগাচ্ছি, সব কনসিকোয়েন্সেস মেনে নিয়ে? এবং যদি কনসিকোয়েন্সেস আসে, আমরা কনফিডেন্ট এনাফ যে উই ক্যান ফেস ইট? সো আমাদের হয়তো নিজেদেরকে অনেক প্রশ্ন করার বাকি আছে, এবং আমাদেরকে চিন্তা করতে হবে আসলেই কি আমরা মেয়েরা যেই পথে হাঁটছি, যেটা আমরা ভাবছি নারী স্বাধীনতা, এটা কি আসলে নারী স্বাধীনতা, নাকি এগেইন আমরা আসলে আস্তে আস্তে করে যারা আসলে আমাদেরকে ব্যবহার করতে চাইছে তাদের নিজেদের স্বার্থে, আমরা তাদের হাতের পুতুল হয়ে যাচ্ছি এবং আমরা বাস্তবতাটা বুঝতে পারছি না? ফেমিনিজমের পুরোটাই যে খারাপ বা একটা মেয়ের চাকরি করাটাই যে খারাপ, এই জিনিসটা আমি কখনোই বলছি না। কারণ একটা পরিবারে যদি একজন পুরুষের যে দায়িত্ব পালন করার কথা, ওই দায়িত্বটা যদি একজন পুরুষ না করেন, অবশ্যই তখন একজন মেয়ের কাঁধে এই দায়িত্বটা চলে আসে। তখন একজন মেয়েকেই তার সংসারটা চালানোর জন্য ঘরের বাহিরে যেতে হয়, তার বাচ্চাদের জন্য, এমনকি ব্যর্থ স্বামীকে টানার জন্য তাকে ঘরের বাহিরে আসতে হয়। কিন্তু সমস্যাটা সেখানেই যখন আমরা আসলে আমাদের ক্যারিয়ারকে অনেক বেশি প্রায়োরিটি দিয়ে ফেলি, যখন আমরা ব্যালেন্স করতে পারি না পরিবার এবং আমার ক্যারিয়ারের ভেতরে। এবং এটা তো একটা টানাপোড়েন বর্তমানে খুব বেশি আমাদের মায়েদের জীবনে দেখা যায় যে আমি আমার ক্যারিয়ারের দিকে তাকাবো, আমার সন্তানের দিকে তাকাবো, না পরিবারের দিকে তাকাবো। এবং এটা অন্যতম একটা কারণ, অনেক ক্ষেত্রে আজকাল মেয়েরা সন্তান নিতেও দ্বিধাবোধ করেন যে আগে আমি আমার ক্যারিয়ারে সেটেল ডাউন করবো, তারপরে আমি
বিয়ে করব বা তারপরে আমি সন্তান নিব। অনেকে বলেন যে আচ্ছা বিয়ে করে রাখি কিন্তু সন্তান আমি ঠিকই আগে সেটেল ডাউন করে তারপরে নিব। এবং ওখান থেকে আরেকটা আইডিয়া যেটা চলে আসছে, এগ ফ্রিজিংয়ের একটা আইডিয়া। এবং এই যে এগ ফ্রিজিং, এটা যারা আমরা আসলে ধর্মীয় মূল্যবোধ আমাদের ভেতরে আছে তারা কিন্তু এটা আসলে আমরা ওই মূল্যবোধের জায়গাটা আটকে যাই, কারণ এটা নিয়ে বিভিন্ন রকমের মতবাদ আছে। ওই বিষয়ে আমি যেতে চাই না, ওটা আমার সাবজেক্ট না। এটা অবশ্যই স্কলারদের সাথে আপনারা কথা বলে নিতে পারেন। কিন্তু যদি আপনি নর্মাল একজন ডক্টরের ল্যাঙ্গুয়েজেও এগ ফ্রিজিংয়ে যেতে চান, সেই ক্ষেত্রেও এই ক্লিপটা একটু দেখুন। So, Dr. Larissa, how successful is it? Because it is expensive. I mean, you're looking at sort of £10,000 to do this. I mean, it's available on the NHS for very limited reasons. How successful is it? That's right. So in terms of the funding, you're absolutely right. It costs thousands of pounds to do this, and not every woman in her 20s or 30s is in a position to be able to afford it. The second thing to say about success is we've come a long way with it. So initially it was developed to preserve fertility in patients who have cancer in order to ensure they can have children later in life, and that's where the NHS will step in and quite often be supportive in funding that. However, if you choose electively to freeze your eggs for social reasons, most of the time you have to do that yourself with your own funds. In terms of success rates, the vitrification technique, which is the flash freezing we now use, has made it a lot more successful. So we say that for women under the age of 36, providing we get around 12 eggs or so, we can have success rates up to 50%. However, that rapidly declines after the age of 36 to something around 7%. Those are interesting facts because we spoke to Professor Robert Winston, Britain's leading fertility doctor, pioneer of IVF treatment, this morning on the phone, and he wanted to be with us, but he's got a conference. But what he said was, it's quite powerful stuff. Women are being conned by private IVF clinics. The field is being driven by profit, often at the expense of patients. National statistics show egg freezing is extremely unsuccessful, as it has an overall success rate of less than 10%. He says that it can lead to a lot of disappointment, especially for women in their 40s. And other research, since 2001, only 60 babies have been born from frozen eggs. So that's in the UK. Around the world, around 2,000 babies have been born from I think people would only eggs. care about the UK. So the thing to say about that, Professor Winston, is right in the sense that there is a lot of misinformation out there, and women need to be able to make a balanced, informed decision. And yes, it's not necessarily a cure or an answer. There's no guarantee of success here. Only 60 babies since 2001. He came on here once, and I'll never forget his words. He said, "We are peddling in disappointment." I think egg freezing isn't for everyone, and you need to have a proper assessment before you do it, and you need to consider the age that you're at prior to undertaking something like this. It isn't necessarily, sadly, for women who reach a certain age where their egg reserves are much lower and therefore the success rates are much lower, but it does offer a lot of empowerment for women who are younger, who want to be able to, say, have careers. I think the thing is, and I understand all of that, and Zoe, for you, if I was in your situation and I wanted to become a mother, I would still be holding on that there is a success rate of 10%. Somebody has to be in the 10%. Even if it was 1%, I'd still, if I could, and I was in a financial situation, I would try anything and everything. And I imagine that's the situation you're in. Yeah. এই ক্লিপে আপনাকে বলছে যে ডক্টররা নিজেই যে এটার সাকসেস রেট অ্যাকচুয়ালি এখন পর্যন্ত ওভাবে প্রমাণিত হয়নি। কিছু ক্ষেত্রে এটা ভালো হচ্ছে, কিছু ক্ষেত্রে এটা হচ্ছে না। এবং আলটিমেটলি আপনি এটা কিভাবে জানেন যে আপনার হয়তো এখন 22 বছর 26 বছর বয়সে মনে হচ্ছে যে না, আমি সন্তানের মা হব না, আমার প্রয়োজন নেই, আমার বিয়ে করার প্রয়োজন নেই, আমার ক্যারিয়ারটা আমার মেইন ফোকাস। বাট এই যে ক্লিপগুলো আমি একটু আগে দেখিয়েছি আপনাদেরকে, যেখানে কিনা ওনারা অলরেডি ওনাদের 40s গিয়ে 53 এইজে গিয়ে ওনাদের মনে হচ্ছে যে ওনারা ভুল করে ফেলেছেন। ওনাদের হঠাৎ করে মনে হচ্ছে যে ক্যারিয়ার সাকসেস এগুলোর চেয়েও আলটিমেট মানে সবচেয়ে বেশি যেটা শান্তি বা আলটিমেট যেটা সফলতা সেটা হয়তো পরিবারে। কারণ কি, আপনি জাস্ট চিন্তা করে দেখেন যে আপনি সারাদিন প্রচণ্ড ব্যস্ত, আপনি প্রচণ্ড হাই অ্যাচিভার একজন মানুষ, কিন্তু আপনি যখন ঘরে ফিরছেন আপনাকে নিজে ঘরের দরজাটা খুলতে হচ্ছে এবং অন্ধকার একটা রুমের ভিতরে, ঘরের ভিতরে আপনি ঢুকলেন, কি খাবেন, কি রান্না করবেন, কোনো কিছুর জানা নাই। জাস্ট হয়তো টিভিটা অন করলেন বা টিভিটা অন করতে ইচ্ছা করলো না, নিজের সোফা বা বিছানার উপরে ঠাস করে গিয়ে পড়ে রইলেন। পুরো চুপচাপ শুনশান একটা বাসা। প্রচণ্ড যদি মন খারাপের একটা দিনও থাকে, আপনি অনুভব করতে পারবেন না আশেপাশে যে কেউ আছে, বা আপনি ঠিক বুঝতে পারবেন না যে আপনার এত কেন কষ্ট হচ্ছে এবং আপনার একাকিত্ব বোধ যে আপনাকে তিলে তিলে খাচ্ছে, যতদিন পর্যন্ত আপনার এই রিয়েলাইজেশন আসবে না। কিন্তু আপনি কল্পনা করে দেখুন যে আপনি ঘরে ফিরছেন এবং দরজা খোলা মাত্র
আপনি দেখলেন আপনার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করে আছে হয়তো একটা ছোট্ট বাচ্চা বা দুটো ছোট্ট বাচ্চা এবং আপনার স্বামী, যারা আপনাকে দেখা মাত্র হেসে উঠল এবং আপনি তাদেরকে দেখা মাত্র সুন্দরভাবে কথা বলা স্টার্ট করলেন। সবার দিন তো একরকম যায় না, প্রতিদিন যে হাসির মধ্যে দিন শুরু হবে এমন না, কিন্তু অন্তত এটা আমরা অনুভব করতে পারি যে আমার প্রচণ্ড কষ্টের সময় আমি অনুভব করবো আমি একা নিয়ে, আমার পাশে কেউ না কেউ আছে। এবং এখান থেকেও যেটা দেখা যাচ্ছে যে বর্তমানে হয়তো পেট থেরাপি হিসেবেও আমরা অনেকে ব্যবহার করছি, যে প্রচণ্ড একার জায়গাতে বাসায় ভালো লাগে না, আমি হয়তো বিড়াল পালছি বা আমি কুকুর পালছি, কিন্তু আসলেই কি এটা আমাকে আলটিমেট মিনিং দিতে পারছে আমার লাইফে? এটাকে আসলে আমার পরিবার হিসেবে, হ্যাঁ আমরা পশু পাখি ভালোবাসি, ওদেরকে আমরা অনেক আদর করতে পারি, বাট একজন মানুষের যে শূন্যতা ওটাকে আসলে সে ফুলফিল করতে পারছে। এবং আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার আমার কাছে মনে হয় যে আলটিমেটলি এই টুইটারটা যেটা একটু আগে দেখালাম, এই টুইটারটায় যে আমরা আসলে কীরকম পরিবার পেয়ে আসলে এখন আগাচ্ছি, বা এখনকার জেনারেশন জেনজি বা জেন আলফা ওরা কীভাবে আগাচ্ছে, ওরা যেটা দেখছে যে প্রচণ্ড কেওটিক একটা পরিবার, বাবা মার মধ্যে মিল নাই, দুইজনই হয়তো ক্যারিয়ার নিয়ে ব্যস্ত বা পরকীয়াতে জড়িয়ে গেছে, খুব মানে একটা অশান্তি বাসার মধ্যে, এবং আস্তে আস্তে করে বিয়ের প্রতি বিশ্বাসটাই উঠে যাচ্ছে যে বিয়ে আসলে কিসের জন্য, অশান্তির জন্য, বাচ্চাদের জন্ম দিচ্ছ তোমরা অশান্তি কষ্ট পাওয়ার জন্য। কিন্তু এটাও তো আসলে ঠিক কথা যে আমি সব পরিবারই তো গড়পড়তা বলতে পারি না যে সবাই খারাপ আছে, এবং আমার পরিবারে আমার বাবা মা যে দায়িত্বটা পালন করতে পারেনি, আমি তো ওই কষ্টটার সাইকেলটা থামাতে পারি, কারণ আমরা তো এখন মেন্টাল হেলথ নিয়ে অনেক বেশি অ্যাওয়্যার। আমি আমার পার্টনার দুজন মিলে তো একটা হেলদি রিলেশনশিপ বিল্ড আপ করতে পারি। আমি যদি এটাও ধরে নিই যে বিয়ের কোনো প্রয়োজন নাই, কিন্তু আমরা বিয়ে করছি না, কিন্তু আমরা রিলেশনশিপে জড়াচ্ছি, আমরা হুকআপ কালচারে ইনভলভ হয়ে যাচ্ছি, নন কমিটেড রিলেশনশিপে চলে যাচ্ছি, এবং এর ফলে কি হচ্ছে, আমরা আস্তে আস্তে করে ওয়ান নাইট স্ট্যান্ড অথবা জাস্ট ফ্রেন্ডস অফ বেনিফিট, বা আমরা জাস্ট নিজেকে অন্য কোনো রকমভাবে আমার নিজের চাহিদাগুলো পূরণ করছি এবং বলছি বিয়ে জাস্ট মানে কোনো দরকারই নাই, এটা জাস্ট একটা ফ্যান্সি ওয়ার্ড এবং এটা অশান্তি দেয়, কারণ আমরা রেসপন্সিবিলিটি নিতে চাই না এবং আমরা ভয় পেয়ে গিয়েছি। কিন্তু আবার আমরা একাও থাকতে পারছি না, একাকিত্বের কারণেও আমরা প্রচণ্ড রকমভাবে ডিপ্রেশনে চলে যাচ্ছি, এবং ওই ডিপ্রেশন থেকে আমাদেরকে টেনে তোলার কেউ নাই। আবার আমরা যখন দেখছি কোনো হ্যাপি কাপল, নিজের অজান্তে একটা দীর্ঘশ্বাস বের হয়ে আসছে আমাদের। সো আমাদেরকে আসলে ফেমিনিজম যে একটা মরিচিকার জীবন দেখাচ্ছে যে আই মি মাইসেলফ, একটা মেয়ে নিজের জন্য যথেষ্ট, জাস্ট দৌড়াও, ক্যারিয়ার করো, সব কিছু করো, পৃথিবী তোমার জন্য উন্মুক্ত, তুমি সব কিছু পারবা, এটা একটা মরিচিকা, এটা একটা ধোঁকা। কারণ একটা জিনিস কি, আমরা যদি পাশ্চাত্যের এই পৃথিবীর দিকেও তাকাই, দেশগুলোর দিকেও তাকাই, আমরা খেয়াল করে দেখব যে আস্তে আস্তে মেয়েরা প্রচণ্ড টায়ার্ড হয়ে যাচ্ছে এবং ওরা এই ফেমিনিজম থেকে আবার ফেরত চলে আসছে। ওরা চাচ্ছে এই আগের জীবনটা, যেখানে কিনা পুরুষরা পরিবারের দায়িত্বটা নিত, একটা মেয়ের দায়িত্ব নিত, এবং মেয়েরা তখন একটু ফেমিনিন যে রোলটা প্লে করতো সেই রোলটাতে তারা ফেরত যেতে চাচ্ছে। এটা আমার কথাও না, আপনারা বিভিন্ন আর্টিকেল, বিভিন্ন রিসার্চ এবং বিভিন্ন রকমের ডকুমেন্টারি বের হচ্ছে, যেটা একটু সার্চ দিলে আপনারা নিজেরাই দেখে নিতে পারবেন। এবং আরেকটা যেটা আমার কাছে মনে হয়, যেটা বলছিলাম, যেহেতু একজন পুরুষ পরিবারের দায়িত্ব পালন করে না, এবং এটা দেখেই তো আমাদের আসলে পুরুষ সমাজের উপর একটা ঘৃণা চলে আসে যে আমার মা এত সাফার করছে। সো ওখান থেকেই একজন মা যখন এত কষ্ট করে তার পরিবারে, এবং সে এই জন্য আস্তে আস্তে করে তার মেয়েকে কখনো কষ্ট পেতে দিতে চান না, সে তার মেয়েকে আরও স্বাবলম্বী করে গড়ে তুলতে চান, এবং মেয়েকে যখন সে স্বাবলম্বী করে গড়ে তুলতে চান, তখন আলটিমেটলি মেয়েকে সে সারা জীবন এই শিক্ষায় শিক্ষিত করে, তোমাকে ভালো চাকরি করতে হবে, পড়াশোনা করতে হবে, লাইফে সেটেল ডাউন করতে হবে, পুরুষের উপর নির্ভর করা যাবে না, তুমি নিজেই তোমার সব কিছু করে ফেলতে পারবা, পুরুষ জাতি খুব খারাপ। একজন মা যখন এই মেন্টালিটিটা তার মেয়ের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে, ফেমিনিজমের যে পুঁজিবাদী সমাজ আমাদেরকে, আমাদের ইনসিকিউরিটিটাকে আসলে কিভাবে কাজে লাগাচ্ছে, তখন এই বীজটা নতুন যে একটা মেয়ে পরিবার তৈরি করবে, এটা তো আসলে করতে পারছে না, কারণ তার মাও তাকে এটা শিখিয়েছে। একটা পুঁজিবাদী সমাজ, ব্যবসায়ীরা যেটা এটাকে তারা কেন্দ্র করে তাদের নিজেদের মুনাফা করে নিচ্ছে, তারাও মেয়েটার ভিতরে ইনসিকিউরিটি দিচ্ছে। তাহলে মেয়েটা কিভাবে এই ফেমিনিজমের যে মরিচিকা বা এই ধোকার জীবনটা, এটা থেকে বের হবে? এবং ডেফিনেটলি তার কাছে মনে হবে সে যেটা করছে সেটাই ঠিক। বরং কেউ যদি বলে পরিবার গুরুত্বপূর্ণ, ভালোবাসা গুরুত্বপূর্ণ, বন্ড গুরুত্বপূর্ণ, সব ছেলে খারাপ না, তুমি কারোর উপর নির্ভর করতে পারো, তখন সে বিশ্বাস করতে চাইবে না।
কিন্তু এগেইন আমাদের মায়েদের আস্তে আস্তে করে এভাবে গড়ে তুলতে হবে আমার মেয়েকে যে আমার সংসারটা হয়তো কাজ করেনি মা, বাট তুমি একটা হেলদি রিলেশনশিপ ডিজার্ভ করো এবং তুমি এটা পাবে। তোমার পড়াশোনার পাশাপাশি তোমাকে একটা সংসারও করতে হবে যেখানে তুমি শান্তিতে থাকতে পারবে, এবং তুমি যেমন একটা ভালো পার্টনার চাবা জীবনে, তোমাকেও একজন ভালো পার্টনার হতে হবে। এই বেসিক নলেজগুলো আমরা হয়তো আমাদের মেয়েদেরকে এখন আর দিচ্ছি না। আমরা যেটা করছি আমাদের ছেলেদেরকে আমরা কি ভালো একটা মানুষ করার চেষ্টা করছি, ওদেরকে কাজ শিখাচ্ছি, ভালো পার্টনার হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি, বাট আমরা মেয়েদেরকে শুধু পড়াশোনা শুধু ক্যারিয়ার এটার পিছনে ছোটাচ্ছি আমরা মায়েরাই। কাজে আমাদেরকেও আমাদের মায়েদের রোলটাকে আবার রিথিঙ্ক করতে হবে।